আজকে এই নির্বাচনে এত মানুষের সমাগম দেখে আমার মনে হয়েছে যে আজকে আমরা যেই মানুষটিকে, এই যে নবীউল্লাহ সাহেবকে যে আমরা ধানের শীষ দিয়েছে, আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে মঞ্চে আমি দাঁড়িয়েছি, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছেন। এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছেন বিগত দিনে। যেই আপনজনেরা এই যে ভোট 12 তারিখে যে ভোট, এই ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল, এই ভোটের অধিকার দাবি আদায় করার জন্য রাজপথে নেমে এসেছিল এবং সেদিন তাদেরকে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হতে হয়েছে। এবং জুলাই আগস্ট আন্দোলনে এই যাত্রাবাড়ি ড্যামরা বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসে একটি বিশাল স্বাক্ষর বহন করছে আমাদের সেই আন্দোলন সফলতা। এই যাত্রাবাড়ি ড্যামরার মানুষ সেদিন সেই আন্দোলনকে সফল করার জন্য অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই এলাকাবাসী। সেই জন্য স্বৈরাচারের বিদায় এই এলাকার মানুষকে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করার পথে চলে এসেছি। ইনশাআল্লাহ 12 তারিখে বাংলাদেশের মানুষ, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার ভোটের অধিকার থেকে। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার বাক স্বাধীনতা থেকে। আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে, তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে। আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, যে ভোটের অধিকার, সেটি প্রয়োগ করতে চলেছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেরকম জরুরি, কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলেই চলবে না। আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দেশকে আমাদের, এই যে মানুষগুলো যারা বসে আছেন, তাদের যেই স্বজনরা, কারো ভাই, কারো সন্তান, এইভাবে যে বিভিন্ন আপনজনকে হারিয়েছেন, সেই মানুষগুলোর একটি প্রত্যাশা ছিল। কি সেই প্রত্যাশা? সেই প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে। এই বাংলাদেশের মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তারা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে, পেশাজীবীরা নিরাপদে চাকরি বাকরি করতে পারবে, এলাকার সন্তানেরা নিরাপদে লেখাপড়া করতে পারবে, এলাকার মানুষ, এলাকার যারা তরুণ, যারা যুবক, যারা পড়ালেখা শেষ করছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এলাকার মানুষ তাদের মৌলিক স্বাস্থ্য সুবিধা তারা পাবে। এইরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ ভোট যেমন আমরা প্রয়োগ করব, একই সাথে আমাদের বাংলাদেশকে গড়তে হবে আগামী দিনের জন্য। ঠিক? তাহলে কে কে আছেন বাংলাদেশ গড়ার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনরা, দেশকে যদি গড়তে হয়, তাহলে অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে। জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে। দেশ এবং জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অভিজ্ঞতা থাকতে হবে একটি রাজনৈতিক দলের। ঠিক? অভিজ্ঞতা দরকার দেশ পরিচালনার জন্য, পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য, কর্মসূচি দরকার জনগণের জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে, একমাত্র বিএনপি ধানের শীষ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে, যাদের কর্মসূচি আছে যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনের দিকে, জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে। আর একমাত্র বিএনপি হচ্ছে সেই দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। আর কারো রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করার। আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি, অনেক মধুর মধুর কথা শুনি, যেগুলো কথা শুনলে আমাদের হয়তো ভালো লাগে, আমরা জোরে জোরে হাততালি দিই। কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয়।
দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার। আমরাই এই যে ইপিজেড এর দাবি, এখানে নবিউল্লাহ নবী যে ইপিজেড এর দাবি করেছে, ইনশাআল্লাহ এই যে পাট কলগুলো বন্ধ হয়ে গেছে, ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার দিয়ে নতুন ইপিজেড হবে, যাতে করে বেকার যারা আছে, এই এলাকার মানুষ যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে ইপিজেড এর কথা, ইপিজেড যে দাবি, এই ইপিজেড বাংলাদেশের সবচেয়ে প্রথম কে করেছিল জানেন আপনারা? এই ইপিজেড চট্টগ্রামে সবচেয়ে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন। সেজন্যই আমি বলেছি, যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, সেটি করার অভিজ্ঞতা বিএনপির আছে। যদি ইপিজেড গঠন করতে হয়, কিভাবে ইপিজেড গঠন করতে হয়, সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে, আর কোন দলের নেই। যদি অন্য দলের থাকতো তাহলে তো 16 বছর আমরা দেখতেই পারতাম তারা ইপিজেড করতো। করেছে তারা? করেনি, কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই, তাদের করার ইচ্ছা নেই। আর অন্য দল যারা আছে তাদের তো কোন রকম অভিজ্ঞতাই নেই। প্রিয় ভাই বোনেরা, দেশ স্বাধীনের পরে এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীরা ভালো বলতে পারবেন। দেশ স্বাধীনের পরে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছিল, সেই সময় মানুষ দেখেছে আইন শৃঙ্খলার কি অবনতি ছিল। সেই সময় মানুষ দেখেছে 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে সেদিন মারা গিয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় তিনি কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পেলেন, তখন দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেন, দ্বিগুণ খাদ্য উৎপাদন হলো সেই দেশ। প্রিয় ভাই বোনেরা, অর্থাৎ বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হয়। পরবর্তীতে 90 এর স্বৈরাচার, এই এলাকার মানুষ 90 এর স্বৈরাচার আন্দোলন বিশাল ভূমিকা রেখেছিল। এই নবিউল্লাহ নবী সেদিন স্বৈরাচার 90 স্বৈরাচার আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল সেদিন। প্রিয় ভাই বোনেরা, সেই 90 স্বৈরাচারের পরে যখন দেশনেত্রী খালেদা জিয়াকে দেশের মানুষ সেদিন দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, সেই বিএনপি এই দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিল। এই বিএনপি সেদিন মা বোনদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল। কারণ বিএনপি জানে যে দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, তাদেরকে পেছনে রেখে কখনোই উন্নয়ন কর্মকাণ্ড করা যায় না। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা যতই কর্মসূচি গ্রহণ করি, আমরা সেইগুলা সুফল তখনই জনগণের কাছে পৌঁছে দিতে পারবো যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, জনগণের মন মতন থাকবে। এবং একই সাথে যখন এই যে দুর্নীতির লাগামকে আমরা টেনে ধরতে পারবো। আমরা দেখেছি বিগত 16 বছর কিভাবে দুর্নীতি করে বছরে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি, তাহলে জনগণের কাছে আমাদের পরিকল্পনার সুফল পৌঁছে দিতে পারবো। এবং এটাও বিএনপির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। বিএনপি বেগম খালেদা জিয়া 2001 সালে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, সেই স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। 2006 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই 5 বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন। কাজে প্রিয় ভাই বোনেরা, আইন শৃঙ্খলা বলুন, জনগণের কর্মসংস্থান বলুন, দুর্নীতি দমন বলুন, দেশে খাদ্য উৎপাদনের কথা বলুন, মেয়েদের শিক্ষার ব্যবস্থার কথা বলুন, যেটাই বলুন না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক দল বিএনপির সফলতার কাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আগামী দিন যদি আমাদের বাংলাদেশকে সামনের দিকে গড়ে তুলতে হয়,
আগামী দিন যদি এই 20 কোটি মানুষের দেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থার মৌলিক সুবিধা পৌঁছে দিতে হয়, তাহলে বিএনপি ধানের শীষে হচ্ছে একমাত্র দল যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের মানুষের সমস্যার সমাধান হতে থাকে। যেই দল দেশের দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্রিয় ভাই বোনেরা, আপনারা এর মধ্যেই দেখেছেন আমরা পত্র পত্রিকা সহ জনসভা সহ আমরা দেশের জনগণের সামনে আমাদের আগামী দিনের কর্মসূচি পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি। আমরা বলেছি বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব সকলের কাছে, ঘরে ঘরে, সেটি গ্রামে হোক শহরে হোক, খেটে খাওয়া পরিবার যেগুলো আছে তাদের সকলের মা বোনদের কাছে, সকল গৃহিণীদের কাছে, মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। একইভাবে আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি। কোটি কোটি মানুষ কৃষি সাথে পেশার সাথে জড়িত। এখানেও আপনারা যারা আজ উপস্থিত আছেন, কোনো না কোনো বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে যারা কৃষি পেশার সাথে জড়িত আছে না? আপনাদের মধ্যে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি পেশার সাথে জড়িত। আপনাদেরও গ্রামগঞ্জে জমি জমা আছে অনেকেরই। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড দিব, যার মাধ্যমে আমরা সরকারের সকল সুযোগ সুবিধা কৃষকদের জন্য সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিব। শুধু তাই নয়, আমরা এরই ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাআল্লাহ 13 তারিখে সরকার গঠন করলে পরে আমরা যে সকল 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাআল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের এই যে আমাকে কানে কানে এখনই বলে গেলেন নবিল্লাহ সাহেব, এইখানে যে হাসপাতাল আছে এই মানুষের চিকিৎসার জন্য এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃসদনের প্রয়োজন। আমরা আগেই বলেছি এই জরুরি কাজগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব, যাতে করে এলাকার মানুষ সুচিকিৎসা পায়। এবং শুধু তাই নয়, সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই, যারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে চিকিৎসা সুবিধা দিবে, ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যারা চিকিৎসা পরামর্শ দেবে, ছোটখাটো অসুখ বিসুখ ঘরে বসেই তারা ইনশাআল্লাহ ঠিক করে দিবে, মা বোনদেরকে সুস্থ করে দিবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরো বলেছি যে আমরা আমাদের দেশের বেকার যুবক এবং তরুণদেরকে বিভিন্নভাবে আমরা দক্ষ মানুষে পরিণত করতে চাই। আমরা প্রতি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট এবং যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়তে চাই, যাতে করে তারা দেশেই হোক বিদেশি হোক তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে, অথবা ছোটখাটো ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে। শুধু তাই নয়, আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে বসবাস করে। আরো পরবর্তীতে যারা বিদেশে যাবে তাদেরকে অনেককেই আমরা অতীতে দেখেছি যে বিদেশে যাওয়ার সময় টাকা পয়সার অর্থ সংকটের কারণে অনেক সময় বাপ দাদার জমি বিক্রি করতে হয়। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে সকল আমাদের ভাইরা বিদেশে যাবে, ট্রেনিং নিয়ে যারা বিদেশে চাকরির জন্য যাবে, তাদেরকে যাওয়ার খরচের জন্য আমরা ক্ষুদ্র একটি ঋণের ব্যবস্থা করে দিব স্বল্প সুদে, যাতে করে তাদেরকে জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জড়িত থাকেন, আমাদের সাথে উঠা বসা হয় তাদের জীবনের বিভিন্ন সমস্যার সময় তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তারা হচ্ছেন আমাদের মসজিদে, মাদ্রাসার বিভিন্ন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবরা সহ অন্যান্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই মানুষগুলো অনেক সময় মানবেতর জীবনযাপন করেন। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদেরকে যেমন কৃষি কার্ড দিব, প্রবাসীদেরকে যেরকম প্রবাসী কার্ড দিব, মায়েদেরকে যেরকম ফ্যামিলি কার্ড দিব, আমরা এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব যারা আছেন এবং একই সাথে অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকেও আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই,
যাতে করে এই মানুষগুলো সম্মানজনক জীবন যাপন করতে পারেন। গ্যাস, হ্যাঁ, এখন আসেন, আসি আসি। না না, সরকার কাছে আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে ফুটি পাইস কামাই হয় এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো, কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করে নাই। বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাল্লাহ পৌঁছাবো। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি সংক্ষেপে আমার পরিকল্পনার কথা বলেছি, সাথে আমি আরো দুটো কথা বলতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া, এই মানুষটিকে আপনারা সবাই চেনেন, মা বোনরা তো চেনেন, মুরব্বী চেনেন, সবাই চেনেন। এই মানুষটিকে কিভাবে বিগত স্বৈরাচার সরকার জেল জুলুমের শিকার তাকে হতে হয়েছে আপনারা দেখেছেন। এই মানুষটি বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান, জেল জুলুম কিচ্ছু হবে না, কিন্তু এই মানুষটি বলেছিলেন এটি আমার প্রথম, এটি আমার শেষ ঠিকানা বাংলাদেশ, এবং এই বাংলাদেশে যত মানুষ আছে এরাই হচ্ছে আমার পরিবার, এরাই হচ্ছে আমার আপনজন, এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়ার মৃত্যুর শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান না, এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান না। প্রিয় ভাই বোনেরা, আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটা? এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, যেন এই বাংলাদেশের মানুষ এদেশে নিরাপদে বসবাস করতে পারে, যেন এই বাংলাদেশের সন্তানেরা এদেশেই লেখাপড়া করতে পারে, যেন এই বাংলাদেশের মানুষ এদেশেই স্বাস্থ্য সুবিধা পায়, যেন এই বাংলাদেশের যুবকরা তরুণরা এদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, কিন্তু সেই বাংলাদেশ গড়তে হলে প্রিয় ভাই বোনেরা আপনাদের সমর্থন ছাড়া আমরা পারবো না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি নবীল্লাহকে সমর্থন দেন, ধানের শীষ ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা যেসব পরিকল্পনা আপনাদের সামনে বলেছি, ধীরে ধীরে এই এলাকায় ইপিজেড সহ, এই এলাকার ড্রেনেজ সিস্টেম সহ, এই এলাকার স্বাস্থ্য সুবিধা, মাতৃসদন সহ যেই সমস্যাগুলো আছে, ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো।